দেখেন, আমাদের দেশে যাই বলেন এখন কিন্তু পন্থীদের উত্থান ঘটেছে। এখন তৌহিদি জনতা নামে এদের একটা অংশ থাকবে, তারপরে সন্ত্রাসী গ্রুপ যদি থাকে তৌহিদি জনতার ভিতরে থাকবে, এবং তারা তো আসলে উগ্রপন্থী এবং মানে অন্ধকারের যুগে আছে। তারা তো ওই যাত্রা গান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নারীদের ফুটবল খেলা, এই যে নৌকাবাজ পর্যন্ত হবে, এটা কিন্তু আমার নৌকাবাজের সাথে আসলে ধর্মীয় মূল্যবোধ না, এটা আশ্চর্য। আমি শুনি নাই এটা বন্ধ করতেছে তাদের। আমার কাছে মনে হচ্ছে যে তারা যে পারে এটাও অনেক সময় প্রমাণ করার চেষ্টা করতেছে। সুতরাং এগুলোকে তো সরকার তো আইন শৃঙ্খলার বাহিনী তো এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। আজকে দেশে আপনি দেখেন ধর্ষণ, বলাৎকার, পরকীয়া এগুলো ফ্রিস্টাইল চলতেছে। আর এগুলো আমাদের আদি কালচার, এগুলো হবে না, তাহলে কোথায় যাব আমরা? সুতরাং এগুলো তো বন্ধ করতে হবে সরকারকে। আপনার সিলেটে যে যারা করছে এটা করুক, গদ্দা দিয়ে ধরে ফেলুক। তারা কারা এটা বন্ধ করতে বলছে? বলে সিলেটে বিয়ানী বাজারে আমি শুনলাম যে নৌকাবাজ হবে, সেটা বন্ধের ঘোষণা দিছে। এটা হলো তৌহিদি জনতা এটা আইডেন্টিফাই করবে না? সেটা তো আছেই। তৌহিদি জনতা মানেই তো অন্ধ শক্তি। সুতরাং আমার বক্তব্য এটা হলো মব সন্ত্রাস, এটাকে দমন করা উচিত এবং এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। তাদের তদন্ত করে যে যেখানে যেটা ঘটবে সাথে সাথে খুব ধরে কঠোর পানিশমেন্ট দিতে হবে, তাছাড়া এটা বন্ধ করা যাবে না। মব সন্ত্রাস সরকারের সময় যে সারা দেশে মব সন্ত্রাস তৈরি হয়েছিল যুবকদের বিষয়ে, তরুণদের ভিতরে, এবং আমাদের দক্ষিণপন্থীর উত্থানের পরে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে সব জায়গায় মব করে, বল প্রয়োগ করে সব কিছু আদায় করতে হবে। এটার থেকে একটু বের করতে হবে জাতিকে। এটা আমি মনে করি এটা একটা অন্ধকার যুগে প্রবেশ করার, এটাকে অ্যালাউ করলে অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। এটা আসলে তাদের কোনো একটা সুনির্দিষ্ট দলীয় পরিচয় আবদ্ধ করা ঠিক হবে না। তৌহিদ শব্দটা এসছে তো একাত্মবাদ থেকে। আমরা যারা মুসলমান, এক আল্লাহ বিশ্বাস করি, এক সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমরা সবাই তৌহিদি। তা আপনি তৌহিদি জনতা, আমিও তৌহিদি জনতা, আজিজ ভাইও তৌহিদি জনতা, আমরা সবাই তৌহিদি জনতা। কিন্তু কথা হচ্ছে যেটা, যে পরম্পরায় যেটা হয়েছে, একদল মানুষ কখনো কখনো হঠাৎ করে একটা বিতর্কিত ইস্যু তৈরি করে এটাকে এমনভাবে একটা রূপ দেয় যে এটা ছাত্রজীবনে আমরা দেখেছি পার্সোনাল হিরোইজম বা নিজের বড়ত্ব জাহির করার জন্য কেউ কেউ হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দেয়, একটা কিছু বলে ফেলে। আবার অনেকেই আছে যে নিজেও জানে না যে তার পিছনে আমরা যারা ইন্টেলিজেন্সে কাজ করেছি, সেনাবাহিনীতে কাজ করেছি, এখানে সার্কিট ব্রেকার বলে, যে আমি শুধু আমার উপরের মানুষটাকে চিনি কিন্তু তার নেপথ্যে আর কিছুই জানি না। এদের পিছনে কিছু এরকম অনেক সময় ইনভেস্ট করা হয় এবং আরও কতগুলো কারণ আছে। আপনি দেখেন, এর আগে এই তৌহিদি জনতার নামে সুপ্রিম কোর্টের একটা ভাস্কর্য সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল সরকার। বলা হয়েছিল কি, গ্রিক দেবতার একটা মেথিসের যে গ্রিক দেবী, বিচারের দেবী, তার প্রতিমূর্তি এখানে রাখা যাবে না। ভালো কথা, সরিয়ে ফেলেছে। 2016 সালের ঘটনা, 17 সালে বেড়েছে। কিন্তু এরপরে দেখেন বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি। সে 24 সালে প্রধান বিচারপতি সব বিচারপতি পালিয়ে গেছে। তো এতে করে কার লাভ হয়েছে? জনাব আমি আজ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে আবারও আলোচনায় তৌহিদি জনতা। আমরা দেখলাম সিলেটে তৌহিদি জনতার ব্যানারে নৌকাবাজ বন্ধের দাবি জানানো হয়েছে। জানতে চাই, গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু আমরা বারবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৌহিদি জনতার নাম শুনেছি। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের দেখেন, আমাদের দেশে যাই বলেন এখন কিন্তু পন্থীদের উত্থান ঘটেছে। এখন তৌহিদি জনতা নামে এদের একটা অংশ থাকবে, তারপরে সন্ত্রাসী গ্রুপ যদি থাকে তৌহিদি জনতার ভিতরে থাকবে, এবং তারা তো আসলে উগ্রপন্থী এবং মানে অন্ধকারের যুগে আছে। তারা তো ওই যাত্রা গান, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নারীদের ফুটবল খেলা, এই যে নৌকাবাজ পর্যন্ত হবে, এটা কিন্তু আমার নৌকাবাজের সাথে আসলে ধর্মীয় মূল্যবোধ না। এটা আশ্চর্য। আমি শুনি নাই এটা বন্ধ করতেছে তাদের। আমার কাছে মনে হচ্ছে যে তারা যে পারে এটাও অনেক সময় প্রমাণ করার চেষ্টা করতেছে। সুতরাং এগুলোকে তো সরকার তো আইন শৃঙ্খলার বাহিনী তো এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। আজকে দেশে আপনি দেখেন ধর্ষণ, বলাৎকার, পরকীয়া এগুলো ফ্রিস্টাইল চলতেছে। আর এগুলো আমাদের আদি কালচার, এগুলো হবে না, তাহলে কোথায় যাব আমরা? সুতরাং এগুলো তো বন্ধ করতে হবে সরকারকে। আপনার সিলেটে
যে যারা করছে এটা ইয়ে করুক, গদ্দা দিয়ে ধরে ফেলুক। তারা কারা এটা বন্ধ করতে বলছে? বলে সিলেটে বিয়ানী বাজারে আমি শুনলাম যে নৌকাবাজ হবে, সেটা বন্ধের ঘোষণা দিছে। এটা হলো? তৌহিদি জনতা এটা আইডেন্টিফাই করবে না? কিন্তু রহস্যজনকভাবে তৌহিদি জনতার আসল পরিচয় কিন্তু আমরা আজও জানতে পারিনি। এটা হলো সরকারের ব্যর্থতা। তৌহিদি জনতা ওইগুলো তো মানুষ। এই যে কিন্তু তৌহিদি জনতার সবচেয়ে সক্রিয় অবস্থান তো আমরা অন্তর্বর্তী শাসনামলে দেখেছি। আপনার ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন দিয়েছে তৌহিদি জনতা বলে। তৌহিদি জনতা তাদের তো ভিডিও ফুটেজ আছে, এখান থেকে ধরুক না, এই সরকারই ধরুক, সমস্যা কি? তৌহিদি জনতা নামে যারা আসে এরা সন্ত্রাসী, ব্যাস এক কথায় শেষ। তারা আমাদের আদি কালচার যা আছে সেটা করতে দিবে না। যাত্রা গান, পালা গান, গানে যার শাড়ি গান, এগুলো তো সব আমাদের আদি কালচার। নৌকাবাজ, এটা তো সব সময় ঘটে। নৌকাবাজে যে আপনার এই তৌহিদি জনতার নজরে আসবে এটা তো আমার মনে হয় নাই। তো এই জন্য বলি যে এটা সময় আমরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেখেছি তৌহিদি জনতার নারী বিদ্বেষী এক ধরনের অবস্থানও রয়েছে। তা সেটা তো আছেই। তৌহিদি জনতা মানেই তো অন্ধ শক্তি। সুতরাং আমার বক্তব্য এটা হলো মব সন্ত্রাস, এটাকে দমন করা উচিত এবং এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। তাদের তদন্ত করে যে যেখানে যেটা ঘটবে সাথে সাথে খুব ধরে কঠোর পানিশমেন্ট দিতে হবে, তাছাড়া এটা বন্ধ করা যাবে না। মব সন্ত্রাস সরকারের সময় যে সারা দেশে মব সন্ত্রাস তৈরি হয়েছিল যুবকদের বিষয়ে, তরুণদের ভিতরে, এবং আমাদের দক্ষিণপন্থীর উত্থানের পরে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে সব জায়গায় মব করে বল প্রয়োগ করে সব কিছু আদায় করতে হবে। এটার থেকে একটু বের করতে হবে জাতিকে। এটা আমি মনে করি এটা একটা অন্ধকার যুগে প্রবেশ করার, এটাকে অ্যালাউ করলে অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। মব সংগঠনের ক্ষেত্রে কি তৌহিদি জনতার ব্যানারকে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, করবে না কেন? তৌহিদি জনতা মানে এটা পরিষ্কার ইসলামিক আদর্শে বিশ্বাস করে, এরকম তার ভিতরে সন্ত্রাসী গ্রুপও থাকবে, যে কেউ থাকবে। কিন্তু ইসলামকে উগ্রবাদকে কোনোভাবে সমর্থন করে না। এটা হলো তাত্ত্বিক কথা। বাস্তবে কি হচ্ছে আপনি দেখেন না। মব সন্ত্রাস হচ্ছে, যাত্রা গান, পালা গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকাবাজ, এগুলো হতে পারবে না। কিন্তু আপনি দেখেন যে বলৎকার, ধর্ষণ, পরকীয়া এগুলো চলতেছে, এগুলো কিন্তু ছাপাই করে যে আমাদের আগে আদিম যুগ থেকে এইটা, আমাদের নবীজির সময় থেকে এটা ঘটছে, এটা মানুষের কোনো সমস্যা না। এই যে কি একটা আমির হামজা বলে যে আমি 100 বিয়ে করতে চাইলে 100 বিয়ে করতে পারি, সাথে সাথে তাকে ধরা উচিত। কি 100 বিয়ে মানে? হোয়াট ইজ দিস? আর ইসলাম ধর্মে তো বলছে যে আগেরটার অনুমতি নিয়ে 4টে পর্যন্ত বিয়ে করা যায়। হ্যাঁ, এই পর্যন্ত 4টে বিয়ে করবে কেন? একজনের ভরণ পোষণ না করতে পারলে 4টে বিয়ে করবে কেন? সুতরাং আমি এই জন্য উদাহরণ দিই বারবার, খালেদা জিয়ার সময় এসিড সন্ত্রাস খুব ভয়াবহ আকার ধারণ করছিল। তখন কিন্তু আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট দিল, প্রয়োগ করলো, এখন আর এসিড সন্ত্রাস নাই। সুতরাং এই তৌহিদি জনতা ঘাড় ধরে যেখানে ঘটবে, যেখানে গোয়েন্দা দিয়ে দেখে সব তৌহিদি জনতা সন্ত্রাসী আইনে বিচার করবে। এখনো কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? আর সরকারের ব্যর্থতাটা আসলে কোথায়? সরকার আমার কাছে যেটা মনে হচ্ছে যে কাউকে উত্তক্ত করতে চায় না। আছে, সরকার বসে আছে, কোন জায়গায় অ্যাসেপ্ট করতেছে এটা মনে হয় না। এমনকি পার্টির, সরকারের যে পার্টির ভিতরে অ্যাসেপ্ট করতে পারতেছে। পার্টি তো ফ্রি স্টাইল আপনারা ঝামেলা করতেছে সব জায়গায়। আপনি দেখেন পার্টির ভিতরে অভিযোগ আছে না, চাঁদাবাজি করতেছে, সব রেট বেড়ে, ঘুষের রেট বেড়ে গেছে, এটা তো সত্য। এখন কিন্তু এইটা বলা যেতে পারে সরকারি দল এবং বিরোধী দল একই। আপনি বলেন সবচাইতে বড় চাঁদা ওঠে কারণ বাজারে প্রায় 1.5 কোটি টাকা এখনো চাঁদা ওঠে। ওখানে এমপিকে জামাতে ইসলাম, তো সে হাঁক ডাক দেয় না কেন? জামাতে ইসলাম। এই যে যাত্রাবাড়ি, এখানে হোলসেল মার্কেট আছে না, এটার কে? জামাতে ইসলাম। আপনার এই যে বনশ্রীর শেষ মাথায় আছে, ওটার নাম ভুলে গেলাম, তারপর মধ্যবাড্ডায় আর একটা মার্কেট আছে, হোলসেল মার্কেট, একে এনসিপি আছে। তো এরা চাঁদাবাজি বিএনপিকে দোষ দেয়, কিন্তু ওরা যেখানে যেখানে আছে সেটা কিন্তু বলে না। আর ওই যে ইয়েতে আছে মোহাম্মদপুরে কৃষি মার্কেট একটা আছে, ওখানে অ্যাডপ্টেড বিএনপি ববি হাজরাত আছে, সে তো বোঝেনি অ্যাডপ্টেড বিএনপি, আমি ধরলাম না। কিন্তু চাঁদাবাজি তো চলছে, ঘুষ চলছে, এবং ঘুষের পরিমাণ বেড়ে গেছে। এবং আমি আমার এলাকায় দেখলাম, আমি যদি চাঁদাবাজি নাই, কিন্তু এখন ডিম কিনতে চাঁদাবাজি আছে।
আছে ভিতরে ভিতরে। চাঁদাবাজ যে নেয় এবং যে দেয় সেও বলে না, এখন এর থেকে তো বেরোতে হবে। বেরোতে না হলে তো সরকার এমনিতেই জ্বালানি সংকট, অনেক সংকট আছে। হ্যাঁ, সুতরাং তৌহিদি জনতা এটাকে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। তাদের যেখানেই ঘটবে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী লাগাই দিয়ে তাদেরকে একদম প্রয়োজনে আইন করুক, নতুন করে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। তৌহিদি জনতার নামে যে যেখানে যা ঘটাবে এটা মব সন্ত্রাস, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ, ডক্টর নাসিরউদ্দিন আহমদ। তৌহিদি জনতা কি কোনো নির্দিষ্ট দলের সমর্থক? এটা আসলে তাদের কোনো একটা সুনির্দিষ্ট দলীয় পরিচয়ে আবদ্ধ করা ঠিক হবে না। তৌহিদ শব্দটা এসছে তো একাত্মবাদ থেকে। আমরা যারা মুসলমান, এক আল্লাহ বিশ্বাস করি, এক সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমরা সবাই তৌহিদি। তা আপনি তৌহিদি জনতা, আমিও তৌহিদি জনতা, আজিজ ভাইও তৌহিদি জনতা, আমরা সবাই তৌহিদি জনতা। কিন্তু কথা হচ্ছে যেটা, যে পরম্পরায় যেটা হয়েছে, একদল মানুষ কখনো কখনো হঠাৎ করে একটা বিতর্কিত ইস্যু তৈরি করে এটাকে এমনভাবে একটা রূপ দেয় যে এটা ছাত্র জীবনে আমরা দেখেছি পার্সোনাল হিরোইজম বা নিজের বড়ত্ব জাহির করার জন্য কেউ হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দেয়, একটা কিছু বলে ফেলে। আবার অনেকেই আছে যে নিজেও জানে না যে তার পিছনে আমরা যারা ইন্টেলিজেন্সে কাজ করেছি, সেনাবাহিনীতে কাজ করেছি, এখানে সার্কিট ব্রেকার বলে, যে আমি শুধু আমার উপরের মানুষটাকে চিনি কিন্তু তার নেপথ্যে আর কিছুই জানি না। এদের পিছনে কিছু এরকম অনেক সময় ইনভেস্ট করা হয় এবং আরও কতগুলো কারণ আছে, এগুলো আস্তে আস্তে হয়তো বলবো। আমি একটু ছোট্ট করে যদি টানি, আপনার একটু উদাহরণ হিসেবে টানি। আপনি দেখেন, এর আগে এই তৌহিদি জনতার নামে সুপ্রিম কোর্টের একটা ভাস্কর্য সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল সরকার। বলা হয়েছিল কি, গ্রিক দেবতার একটা মেথিসের যে গ্রিক দেবী, বিচারের দেবী, তার প্রতিমূর্তি এখানে রাখা যাবে না। ভালো কথা, সরিয়ে ফেলেছে। 2016 সালের ঘটনা, 17 সালে বেড়েছে। কিন্তু এরপরে দেখেন বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি। সে 24 সালে প্রধান বিচারপতি সব বিচারপতি পালিয়ে গেছে। তো এতে করে কার লাভ হয়েছে এখানে? এরকম মানে মাঝখান থেকে কি হলো, যে বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশ হয়ে গেছে। সেখানে তো প্রশ্ন আসে যে তৌহিদি জনতার সাথে ডানপন্থীদের কোনো সংযোগ রয়েছে কিনা। ডানপন্থীরা, দেখেন, ডানপন্থী বলতে আসলে তো আমরা এখন ওইটা বৈশ্বিক একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে অন্য ধরনের। এখন আমেরিকা যখন একটা পক্ষকে সমর্থন দেয়, তখন তারা আসলে বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করে দেয়, এর মধ্যে ডানপন্থীরাও চলে আসে। তৌহিদি জনতার যে বিষয়টা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করতে বসেছি, তারা এক এক সময় এক এক জেলায় এক একটা ঘটনা নিয়ে তারা কিন্তু আবির্ভূত হয়েছে। তাদের সাংগঠনিক কাঠামো যদি বলেন, আমরা যদি হেফাজতে ইসলাম বলে আমরা জানি যে এটা মামুন সাহেব বা হাটাজারের হুজুর যারা আছেন তাদের কথায় চলে। আপনি যদি জামাতে ইসলাম বলেন, একটা যন্ত্র পাবেন। এই যে এখন নতুন ধর্ম প্রতিমন্ত্রী হয়েছেন, উনি আহলে হাদিসের সমর্থক বলে পত্রপত্রিকা বেরিয়েছে। তো এই ধরনের কিন্তু আমরা কিছু নেতৃত্বস্থানীয় কথা জানি, কিন্তু তৌহিদি জনতার ওরকম নেতা যদি বলেন কে, আমরা কিন্তু খুঁজে পাবো না এখানে। আমি আজকেও একটু সার্চ করছিলাম যে আসলে এরা কারা, কোথা থেকে আসলো, এদের হেড অফিসটা কোথায় বা তাদের নেতৃত্বে কে আছে। এক এক সময় এক এক জায়গাতে তৌহিদি জনতার ব্যানারে অনেক কিছু হয়েছে। এক সময় বঙ্গবন্ধুর মুক্তি বা মানে বানানো যাবে না এটা বলা হয়েছে, এক সময় কনসার্ট করা যাবে না এটা বলা হয়েছে। এই যে অভিনয় করে মেহেজাবিন, সে একটা শোরুম ওপেন করতে গিয়েছিল চট্টগ্রামে, ওখানে তৌহিদি জনতা দাঁড়িয়ে গেছে, একই ঘটনা ঘটেছে। তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ হয়েছে, কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে। এখন হতে হতে এখন নৌকাবাজ পর্যন্ত এসছে এই জায়গার মধ্যে। অথচ এটা আমাদের কিন্তু হাজার বছরের একটা ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। এটার মধ্যে কোনো এক সময় হয়তো গত বছর বা তার কাছাকাছি সময় ওখানে মারামারি হয়েছিল, একজনের মৃত্যু ঘটেছে। আমি যতটুকু জেনেছি একটা নারীর মৃত্যু ঘটেছে। সেই নারী নিঃসন্দেহে নৌকা চালাতেও যায়নি, বা নৌকা যারা চালিয়েছে বা যারা এখানে আয়োজন করেছে তাদের কাউকে কোনো বাধাও দিতে যায়নি। তো এটা ঘটনাক্রমে ঘটেছে। সেখানে তো প্রশ্ন আসে যে তৌহিদি জনতার মূল উদ্দেশ্য কি মব করা, নাকি নিজেদের মতাদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া? এটা আসলে তাদের মতাদর্শটা কি? মতাদর্শ যদি হতো যে ইসলাম প্রতিষ্ঠা করা, এটাই যদি হতো, এই অন ইসলামিক সমস্ত কাজ তারা এইখানে বন্ধ করবে, তাহলে তাদের একটা ম্যানিফেস্টো থাকবে, তারা জনগণের কাছে আসবে, যেটা যে আমরা এইভাবে একটা ইসলামী শাসন কায়েম করতে চাই, আমাদের সাথে আসো, আমাদের এই হলো প্রতিশ্রুতি, আমাদের এই হলো কর্মসূচি। যাদের পছন্দ হবে তারা যাবে। যেটা জামাতে ইসলাম করেছে, যেটা হেফাজতে ইসলাম করেছে, যারা চরমনায়ের পীর সাহেবও করছে। তো এইটা হলো তাদের ব্যক্তি পরিচয় বলেন, দলীয় পরিচয় বলেন, ধর্মীয় পরিচয় বলেন। সেখানে আপনি আরেকটা উদাহরণ আপনাকে যদি বলি, যেহেতু আমি কুমিল্লার সন্তান, জিনিসটা আমাকে খুব টানে। কুমিল্লার পূজা মণ্ডপে হঠাৎ করে কোরআন শরীফ পাওয়া গেল দেবীর পায়ের কাছে।
আপনি দেখেন পরবর্তীতে যাকে ধরা হলো সে হলো একটা, বলা হলো যে পাগল, কে বলে যে একটা মাদকে আসক্ত একটা মানুষ। কিন্তু পাগল হোক আর মাদকে আসক্ত হোক, এই ছেলেটা কিভাবে বুঝলো যে এটা কোরআন শরীফ, এবং কিভাবে বুঝলো এটা ওই জায়গাতে রাখতে হবে দেবীর পায়ের কাছে? একটা তৈরি করার কিন্তু অপচেষ্টাও দেখে। এখন এটার ভিতরের কাহিনীটা আমি বলছি, সেটা খুব মজার একটা ইয়ে। সে এটা কিন্তু ডাস্টবিনে ফেলে নাই, সেটা কোনো অন্য কোথাও ফেলে নাই, সিনেমা হলে যে ফেলে আসে নাই, সেটা ফেলছে কোথায় বা রেখে আসছে কোথায়? ঠিক দেবীর পূজার কাছে। ঘটনাটা হলো যে ওখানে যারা স্থানীয়ভাবে রাজনীতি যারা করেন তাদের একটা দৃঢ় ইয়ে ছিল যে আমি যদি না থাকি বা আমি পারি এই কুমিল্লা শহরকে কন্ট্রোল করতে। এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? একটা ঘটনা ঘটাইতে হবে, তৌহিদি জনতার নামে কিছু মানুষকে উত্তেজিত করতে হবে, তারপর তাদেরকে যখন আমি প্রতিহত করতে পারবো তখন আমার ব্যক্তিগতভাবে আমি নেক্সট নমিনেশন পাবো, ইলেকশনে রাজনৈতিক ফায়দা পাবো, আমার চাঁদার রেট বেড়ে যাবে সেখানে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে অনেক কিছু ঘটনা ঘটেছে এবং চাঁদপুরে একটা মানুষও খুন হয়েছিল। এই তৌহিদি জনতারা এইটার বিচার দাবি করতেছে। রামুতে আপনি দেখেন মন্দিরে ঘটনা ঘটেছে ওখানে। এখন আজিজ ভাই যেটা বলছিলেন সেটা আসলে খুব ইয়েতে, সরকার আমরা কেন এর পরের পর্বটা আর সার্চ করতে যাই না? আমাদের গণমাধ্যমেরও এখানে ব্যর্থতা, আমরা যারা লেখালেখি করি বা চেষ্টা করি একটু কিছু বলার জন্য আমাদেরও ব্যর্থতা, আমরা ভোলা জাতি ভুলে যাই। আমি কেন আজকে তৌহিদি জনতা নিয়ে এই সিলেটের ঘটনা আলোচনা করছি? কেন আমি ওখানে কি কোনো মাদক সন্ত্রাস হয় না? ওখানে অস্ত্র হয় না? অস্ত্রের গোলাবাজি হয় না? সরকার অফিসে ঘুষ দেওয়া নিতে হয় না? কোথায় কোন তৌহিদি মানুষ বলেছে যে আমার এই এলাকার মধ্যে যেখানে মাদক হয় আমরা চলো এক জায়গাতে যাই ওই জায়গার মধ্যে? এই নির্বাচনের আগে এই যে ভাই যে উদাহরণটা দিলেন মোহাম্মদপুর এলাকায় ববি হাজ্জাজের এলাকায়, মানুষ গেছে ওখানে, ববি হাজ্জাজকে বলছে যে আপনি প্রতিশ্রুতি দিতে হবে, আপনি নির্বাচিত হলে কাদিয়ানীদের আপনি এখানে উচ্ছেদ করবেন এবং এখানে কোনো কাদিয়ানি থাকতে পারবে না, ওদের অমুসলিম ঘোষণা করতে হবে। ওনার একটা খুব বুদ্ধিদীপ্ত উত্তর ছিল যে মোহাম্মদপুরে কাদিয়ানিটা বড় সমস্যা নাকি মাদক বড় সমস্যা? আপনার একটা লোক বলছেন না যে এখানে মোহাম্মদপুরে মাদক থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না, চাঁদাবাজি থাকতে পারবে না। ওই দাবি না করে আপনারা কাদিয়ানি থাকতে পারবে না এখানের মধ্যে, এই দাবিটা কেন নিয়ে আসছেন এই জায়গার মধ্যে? তখন কিন্তু তারা উত্তর দিতে পারেনি। দিস ইজ দ্য স্টেটম্যানশিপ উই ওয়ান্ট, এইটাই আমাদের কাছে চাওয়া। আজকে আমরা বুড়িচং, এই যে বানিয়াচং বা ওইদিকে যে ঘটনাগুলো ঘটছে সিলেটের বিয়ানীবাজারে, মাঝারে হামলা কিংবা বাউলদের উপর বাজারে হামলা, হচ্ছে, বিচ্ছিন্নভাবে দেখার কি কোনোভাবে সুযোগ আছে? এটা কোনো সুযোগ নেই। আপনি রাজবাড়ি থেকে একটা মানুষের মৃতদেহ তুলে কিভাবে পোড়ানো হলো, পুড়িয়ে দেওয়া হলো, কিভাবে পুড়িয়ে দেওয়া হলো? আপনি যেখানে দেখেন ময়মনসিংহে একটা গার্মেন্টস এর মধ্যে তাকে আটকালো প্রথমে, তারপর তাকে বাধ্য করলো মানুষের মবের কাছে ছেড়ে দেওয়ার জন্য। এটা এ দেশে সম্ভব? আমরা সভ্য দেশে আছি। এগুলো হচ্ছে কি আমাদেরকে একটা অসভ্য বর্বর জাতি প্রমাণ করার জন্য, যে অপশক্তি সবসময় ছিল। এখন আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসার কথা হচ্ছে, আমাদের দেশের স্টেটমেন্টশিপ চেঞ্জ হয়েছে, আমাদের রাজনৈতিক নেতারা। নাসিরউদ্দিন, আমরা কিন্তু অন্তর্বর্তী শাসনামলে বারবার শুনেছি নির্বাচিত সরকার এলে বাস্তবতা পাল্টে যাবে, আমরা তখন আর মবের উৎপাত দেখব না। বাস্তবতা কি আদতে পাল্টেছে? ওইটা তো বাংলা পুরনো কথা আছে, যায় দিন ভালো, যায় দিন ভালো, 80 দিন কি সেটা তো আমরা মানে স্পষ্ট করে বলতে পারি না। নির্বাচন হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যত যা কিছুই বলেন, বৃক্ষ তুমি কি ফলে পরিচয়। আজকে যদি আমি গ্যাস পাই, আজকে যদি আমার পেট্রোল সিএনজি স্টেশনে, আমি আজকে উবারের গাড়ি পাচ্ছিলাম না, আপনি এখনো চেষ্টা করে দেখেন আপনি উবারের গাড়ি পাবেন না এখানে। এ কোথায় তৌহিদি জনতারা কোথায়? তারা একটাবার বলছে যে আগুন লেগেছে আজ কতদিন আগে, আজকের এই দিনে আমি কেন গ্যাস পাচ্ছি না ওই জায়গার মধ্যে? আজকে আমি এর আগেও টক শোতে বলেছি, এখনো বলেছি, এখানে আমাদের একটা মাত্র ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগার, স্বাধীনতার 55 বছর পরে আমাদের একটা মাত্র অস্ত্র কারখানা। কোথায়? কোনো তৌহিদি জনতা তো কখনো এটা নিয়ে কথা বলে না, কখনো তো বলে না যে আমার এখানে দুর্নীতিতে আমার দেশটা চ্যাম্পিয়ন কেন, কেন কোন সরকারি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়? ওষুধের জন্য মানুষ হাহাকার করে, হাসপাতালে ওষুধ নাই কেন? কোনো তৌহিদি জনতা কোনো হাসপাতালের সামনে কোনোদিন 1 ঘন্টার জন্য বসে যে দাবি করেছে যে হাসপাতালে মেশিন আছে? আজকেও দেখছি যে কত কোটি টাকার মেশিন পড়ে আছে আপনার সরকারি গুদামের মধ্যে, এটা গত 3 বছরে চালানো হয়নি। রেলওয়ে ট্র্যাক করেছে ইয়েতে রূপপুরের দিকে, গত 3 বছরে কোনোদিন ওখানে কোনো ট্রেন যায়নি, শুধু ট্রলি যায় মাঝে মাঝে। কোনো তৌহিদি জনতা এগুলা নিয়ে কথা বলেছে এখানে? এখানে ইসলামের অবমাননার কথা যদি বলেন আপনি, তাহলে ইসলামের অবমাননা অনেকভাবে অনেকেই করছে এখানে। এটা নিয়ে আসলে আমাদের যেটা কথা বলতে চাই, আজকে আপনি দেখেন এই যারা তবলিগ করে তারাও 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল পীর মানবে তো আরেকজন পীরের বিপক্ষে, একজন মাজার মানবে আরেকজন মাজারের বিপক্ষে। কিন্তু ইসলাম কিন্তু সবগুলোর একটা শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে। এই বিভাজনের পেছনে কোনো স্বার্থের দ্বন্দ্ব কাজ করে কি? এটা কিছু তো স্বার্থের দ্বন্দ্ব আছে, কিছু আছে যে ব্যক্তিগত লোভ লালসা, কিছু আছে রাজনৈতিক
উদ্দেশ্য প্রণোদিত, আর কিছু আছে আন্তর্জাতিক কিছু চাপও থাকে, যারা এই দেশকে কখনো একটা শান্তিপূর্ণ দেশ, ইনভেস্টমেন্ট করার মতো একটা সুযোগের দেশ, এখানে তারুণ্যের যে শক্তিটা আছে সেই শক্তিকে ব্যবহার করে উপরে যাওয়ার মতো একটা দেশ, এই পরিচয়টা তারা দিতে চায় না। মালয়েশিয়াতে আজকে মাত্র 25টা কোম্পানিকে আপনার অনুমতি দেওয়া হলো যে আমাদের শ্রমশক্তিতে মালয়েশিয়া যেতে পারে। আর এখানে আমরা কিন্তু আলোচনা করছি কি নিয়ে? আমরা আলোচনা করছি হলো ওই নৌকা বাইচ, ওই তৌহিদি জনতা, এটা নিয়ে। দিস ইজ দ্য সাকসেস। যারা এই তৌহিদি জনতাকে এইভাবে মানে আমাদের সামনে নিয়ে আসে, গণমাধ্যমে নিয়ে আসে এবং ইয়ে করে আসে, এটাই তাদের উদ্দেশ্য, যে ওইটা নিয়ে ব্যস্ত থাকো, গ্যাস নিয়ে কথা বলো না। মালয়েশিয়া যাতে একটা সিন্ডিকেটের জন্ম না হয়, আমার কোনো দেশের মানুষ, এই দেশে একটা তরুণ যাতে প্রতারিত না হয়, এটা নিয়ে কথা বলবে না। এটা নিয়ে তোমাদের আলোচনা করার তাহলে দরকার তৌহিদি নেই। জনতা, মব কিংবা জঙ্গিবাদের সম্ভাব্য তৎপরতাকে আমরা যদি একই ফ্রেমে দেখতে চাই, সেটা কি ভুল হবে কিনা? হ্যাঁ, জঙ্গিবাদের একটা বিভিন্ন কারণে তো আমাদের দেশে এটা আলোচিত হয়েছে। এক সময় কিন্তু এখানে সত্যি সত্যি একটা মব সন্ত্রাস বলেন বা জঙ্গিবাদ বলেন হয়েছে। আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না যে এখানে বাংলা ভাই ছিল, এবং যখন আপনার সেটা বিশেষ করে বাংলাদেশের একটা যেদিকে আপনার নওগাঁর ওই দিকে একসময় কিন্তু একটা বামপন্থী সংগঠনগুলো খুব স্ট্রং ছিল, তাদেরকে কাউন্টার করার জন্য কিন্তু একসময় সরকারি পৃষ্ঠপোষকতায় বলেন অথবা বিভিন্ন মহলের ইন্ধনে বলেন, ওখানে কিন্তু এই বাংলা ভাইদের ওখানে একটা নতুন করে একটা আধিপত্য তৈরি হয়েছে। তারা গাছে প্রকাশ্যে মানুষকে পা উপরে দিয়ে মাথা নিতে ঝুলিয়ে পিটিয়েছে। এটা একেবারে আমাদের সভ্য দেশে এটা ঘটেছে এবং সেটা খবরও এটা প্রচারিত হয়েছে। কিন্তু তারা তখন ধরাছোড়া বাইরে ছিল এবং এটাও বলা হয়েছিল যে এটা হলো মিডিয়ার তৈরি, এটা বাংলা ভাই বলতে আসলে কোনো কিছু নাই, এটা মিডিয়ার তৈরি, এই ধরনের কথা বলা হয়েছিল। যখন আপনি এভাবে একটা প্রকাশ্যে একটা সমর্থন দিবেন এই ধরনের অন্যায়কে, তখন তো তারা মাথাচাড়া দিবেই। এটা করা হয়েছিল কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য। এক। দুই নম্বর হচ্ছে যে এটা গত 17 বছরের শাসন আমলে আমরা যেটা দেখেছি, যে আমার মনে আছে প্রেসিডেন্ট ক্লিন্টন যখন এই দেশে এসেছিলেন, কয়েক ঘন্টা ছিলেন, তখনও কিন্তু একবার বলা হয়েছিল যে এখানে যে উনি সাভারে কিভাবে যাবেন, ওই হোটেলের কোন লিফট দিয়ে উঠবেন, কোন দিক দিয়ে যাবেন, সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে। ধোয়া ওঠানো হয়েছিল কি যে এখানে জঙ্গিবাদের একটা সম্ভাবনা আছে, তারা টার্গেট করতে পারে। এবং আরও একটা যেটা সবচেয়ে ক্ষতি করেছে বাংলাদেশকে, সেটা হলো যে একটি মাত্র দল বা একটি মাত্র গোষ্ঠী তারা যদি ক্ষমতায় না আসে, তাহলে এই দেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাবে। এদেশে মুসলমান বলতে যারা থাকবে তারা সব ওই কট্টরপন্থী হয়ে যাবে, নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, নারীদের কোনো কিছু এখানে থাকবে না, তাদের নারী শিক্ষা বন্ধ করে দিবে, সমস্ত রেডিও টিভি চ্যানেল সব বন্ধ হয়ে যাবে। সুতরাং একটি দলকেই শুধু আছে যারা হলো প্রকৃত অর্থে এদেশকে জঙ্গিবাদ বা ইসলামী যে উত্থান, উগ্রবাদীদের উত্থান, সেটাকে থামাতে পারে একটি মাত্র দল। এবং সেই দলটাকে আমরা কি করেছি, তাদের শাসন বলেন, অপশাসন বলেন, তাদের যে প্রভাব বলেন, সেটা আমরা সহ্য করেছি 17 মাস ধরে। বলা হয়ে থাকে আন্তর্জাতিক অঙ্গনে এই প্রচার কিংবা প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে প্রতিবেশী রাষ্ট্রেরও এক ধরনের ভূমিকা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের এটা তো একেবারে মানে অবধারিতভাবে, কারণ তাদের এটা একটু বুঝতে হবে আপনাকে যে এই দেশটা হলো যত যা কিছুই বলেন 16 কোটি মানুষের একটা বাজার। এই বাজারটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যারা প্রতিবেশী আছে তাদের একটা লক্ষ্য থাকবে, কারণ তাদের প্রোডাকশন যেটা আছে সেটা এখানে তাদের মার্কেটিং করতে হবে। এক। দুই নম্বর হচ্ছে যেটা যে আরও জিওপলিটিক্যালি যদি চিন্তা করেন, তাহলে তাদেরও কিন্তু আমাদের একেবারে নেইবার আছে 7টা, যেটা আমরা 7 সিস্টার্স বলি, 7টা রাজ্য আছে যারা যে কোনো সময় কিন্তু মোটিভেটেড হলে মূল যে শাসনটা আছে দিল্লি কেন্দ্রিক, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং এখানে আমাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে তারা কিন্তু প্রচ্ছন্নভাবে ওই 7টা স্টেটকেও তারা নিয়ন্ত্রণ করার জন্য সবসময় চাবে। এটা স্বাভাবিক জিওপলিটিক্সে এটাই হবে। এখানে অবশ্যই সমীকরণ কাজ করে। এখানে আপনি যত বেশি জঙ্গিবাদের কথা এখানে বলতে পারবেন, তত বেশি আপনি কঠোরতা করতে পারবেন, তত বেশি আপনি পশ্চিমা সমর্থন পাবেন, তত বেশি আপনি এখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে পারবেন। এবং একই সাথে ইনভেস্টমেন্টে এটা কিন্তু হিট করবে। বিদেশি ইনভেস্টমেন্ট আসার আগে এই জঙ্গিবাদ, এই সন্ত্রাস, এই উগ্রবাদ, এগুলো বলে 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 এই দেশ সেফ না, তাহলে কোথায় যাবে?
অন্য দেশে যেতে হবে, এটাই তাদের সার্থকতা। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। জাতিসংঘের সতর্কতা, বাংলাদেশে গোপন সেল গঠনের চেষ্টা করছে আল কায়দার শাখা, সে সঙ্গে বোমা এবং বিস্ফোরক উদ্ধার, বিচ্ছিন্ন ঘটনা নাকি আবারও সক্রিয় হচ্ছে জঙ্গিবাদ? যেমনটি ডক্টর নাসিরুদ্দিন আহমদ বলেছে যে অতীতে আমরা কিন্তু জঙ্গিবাদ নিয়ে এক ধরনের রাজনৈতিক অস্বীকার দেখেছি, আবার জঙ্গিবাদের কথা বলে কেউ কেউ ফায়দা লুটতে চায়, বাস্তবতাটা তাহলে কি? না দেখেন, আওয়ামী লীগের আমলে, ফেসিবাদের আমলে জঙ্গিবাদ নাম করে বিভিন্ন জায়গায় ঘেরাও করে অনেক লোককে মেরে ফেলা হয়েছে, নিরপরাধ লোককেও মেরে ফেলা হয়েছে। জঙ্গিবাদ ছিল, এই যে ধরেন গুলশানে যে হোলি আর্টিশানে যে হত্যা করা হলো, এটা কিন্তু রিয়েলি জঙ্গিবাদ ছিল। তো সুতরাং আমি বলবো যে যে আমাদের দেশে এখনো কোনো এই ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। বা আপনাদের যেটা বললেন, এখানে আমাদের বিশেষ করে হিল ট্যাক্সে বরাবর থেকে আপনার এখনও স্বাধীনতা চায়। নাথান বোম তো আমাদের, তার ওয়াইফ সরকারি চাকরি করতো, সেটা চাকরি বাদ দিত, সে মিজোরামে আছে, সে একটা অঞ্চলের স্বাধীনতা চায়। এবং এখনও আমরা ছোটোবেলার থেকেই শুনছি, বাইরের থেকে ট্রেনিং দেওয়া, ওই অঞ্চল থেকে ট্রেনিং দিয়ে হিল ট্যাক্সে আসতো। হিল ট্যাক্সে এখনও আছে অস্থিরতা। সুতরাং জঙ্গিবাদের উপদ্রব তো আছে। এটা এখন সারা দেশে কতটুকু সরাইছে হয়তো জাতিসংঘ এটা তদন্ত করে কোনো সংশ্লেষ পেতে পারে। তবে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, হরকাতুল জেহাদ, এগুলো তো ছিল আমাদের দেশে, অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, সুতরাং এটা হয়তো এখন চাপে পড়ে একটা অভ্যুত্থান ঘটে গেছে, হয়তো নীরব ছিল, তারা সক্রিয় হতে পারে এটা। কিন্তু তৌহিদি জনতা যতই বলেন এটা একটা মিক্স আপ, আমি বলবো যে মিক্স আপ, যে দক্ষিণপন্থীর আড়ালে তৌহিদি জনতা তৈরি করা হয়। তৌহিদি জনতা আলাদা কোনো অর্গানাইজেশন আছে বা সংগঠন আছে তা নয়, কিন্তু ওই যে তৌহিদি জনতা ফ্রেমেই বোঝা হয়, যেটা বললেন আপনার নাসির ভাই, যে এটা ইসলামের অনুগত। তারা তৌহিদি জনতা স্লোগান দেয়। আপনার ধরেন ইয়েতে, এই জন্য বলছিলাম যে ছেড়ে দিবেন তো স্কেপ করে যাবে। আপনার প্রথম আলো, ডেইলি স্টারে তৌহিদি জনতার স্লোগান দিয়ে তো আগুন লাগাইছে। তো ওইগুলোকে আজ পর্যন্ত ভিডিও ফুটেজ আছে, সব আছে। এটা তো ইউনিট সরকার ধরে নাই, এখনও কেন ওইগুলো ধরে না? তাহলে তো তৌহিদি জনতাও এই নৌকাবাজ বন্ধ করতে পারে না, গান বন্ধ করতে পারে না, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে পারবে না। তো এটা তো করতে হবে। ধরেন জঙ্গিবাদকে তো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। কিন্তু ডক্টর নাসিরুদ্দিন কিন্তু আরেকটি বিষয়ে ইঙ্গিত করেছেন যে বারবার জঙ্গিবাদের কথা বলে বেনিফিশিয়ারি আসলে কারা হচ্ছে? বেনিফিশিয়ারি ধরেন এখন শেখ হাসিনা ভারতে আছে, আমাদের সাথে অমীমাংসিত অনেক ইস্যু আছে। ভারতে 28টা প্রদেশ আছে, 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে। তো ভারত প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নাই। তারা এই 8টা অঞ্চলের মতো কেন্দ্রীয় শাসিত না হলেও ইনডাইরেক্ট আপনার তাদের অনুগত একটা সরকার তারা রাখতে চায় ভারতে, বাংলাদেশে। সুতরাং এই প্রচেষ্টার কারণে একটা অস্থিরতা রাখবে, তারা রাখতে পারে। পৃষ্ঠপোষক হিল ট্যাক্সে তো দিচ্ছেই, এটা তো ওপেন। উনি হিল ট্যাক্সে ছিল, উনি জানে তো, এটা ওপেন, এটা তো কিছু না। আমরা সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনী মেরে ফেলে, তারা চাঁদাবাজি করতেছে সমানে। তারা আপনার ভূমি অধিকার যেটা চুক্তি হয়েছিল, ভূমি ব্যবস্থাপনা চায়। ভূমি ব্যবস্থা কীভাবে করবে বলেন? ওখানে রাজা আছে, রাজা হেডসম্যান থেকে জমি যারা দেয়। তো এটা তো কেমনে ধরবেন আপনি? জমি কেমনে বন্দোবস্ত দিবেন বলেন? এই জন্য দ্বৈত শাসন তো ওখানে চলতেছে। তবে ওখানে অন্তত পক্ষে এটা ঠিক যে স্বাধীনতা চায়, তার সাথে কি বৈঠক বলেন? যে স্বায়ত্তশাসন চায় তার সাথে কী? আমরা তো ইউনিটারি সরকার, ইউনিটারি গভর্নমেন্ট, ইউনিটারি অ্যাক্টের দেশ। সুতরাং এখানে তো আলাদাভাবে এখন আপনি ওই আরাকান, মিজোরাম, তিব্বত, আমাদের হিল ট্যাক্স মিলে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর যদি পরিকল্পনা থাকে, সেখানে তো আমি হাত অ্যালাউ করবো না। হ্যাঁ, এই জন্য বলছি এটা আছে তো, যার ফলে আমাদের সেনাবাহিনী ওখানে শান্তি রক্ষার সেনাবাহিনী রাখতে দিতে চায় না, সেনাবাহিনী রাখতে চায়। ওখানে বোর্ড আছে, বোর্ডে তাদের কর্তৃত্ব রাখতে চায়, সেখানে থাকবে না। এটা কি হেফাজতের মতো শিক্ষার বোর্ড করে দেবো? এখানে সরকারের প্রতিনিধিও নাই, তো এটা দেশের ভিতরে দেশ থাকবে নাকি? এটা তো হয় না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে জঙ্গিবাদ এখানে তৈরি করা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দেওয়া, আমাদের দেশের দক্ষিণপন্থী উত্থান ঘটেছে, এটা আমি বলবো একটা আবহাওয়াটা জঙ্গিবাদের জন্য ফেভারেবল। এই কারণে আর প্রতিবেশী দেশ
জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে যেমন হিল ট্যাক্সে, সুতরাং আমাদের অন্য অঞ্চলে দিবে না এটার কোনো নিশ্চয়তা নেই। অস্থিরতা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য এটা করতে চাইতে পারে। যেমন ধরেন এই যে আপনার ভাসমান এলএনজি টার্মিনাল, এটা তো আমেরিকানরা নিয়ন্ত্রণ করে, ওটার নাম কি ভুলে গেলাম, এক্সেলেটার। তারা আপনি বলেন ওখানে কাতার থেকে কার্গো আসছে, সিঙ্গাপুর থেকে কার্গো আসছে, নিরাপত্তার ঝুঁকি নিয়ে তারা আনলোড করতে দেয় নাই, এখনো আবার একটা আসছে ঘুরে বেড়াতেছে। হ্যাঁ, তো আমাদের তো তেল তো সরকার আনার চেষ্টা করতেছে, তেল তো আনলোড করতে পারতেছে না। তো আমার কথা যে এটা তো তেল না, এটা হলো এলএনজি। এলএনজি আপনার আছে, তরল করে নিয়ে আসে, এটা ঠিক, কিন্তু অন্য ফর্মে তো এটা আনলোড করার ব্যবস্থা করবে সরকার। আমাদের তো মংলা পোর্ট আছে, ওখানে করবে প্রয়োজনে। এই ভাসমানে করতে পারেন না, আর বিকল্প করে নাই কেন? ভাসমান একটা করতে কতক্ষণ লাগে? আমাদের সাথে তো চীন যে ভিজিট করলো তখন তো মনে হলো যে চীন সাপ্পর ফেরে সব হেল্প করবে, কই এখন তো সেটাও দেখতেছি না, কিছু তো নাই। তো আপনি সোলার পাওয়ার ইউজ করেন না কেন? সরকারের কি করণীয়? করণীয় কি? এখন বিদ্যুৎ আনতে হবে, বিদ্যুৎ এক্সপোর্ট করা, 90% বিদ্যুৎ আমরা ইম্পোর্ট করি, এখন ইম্পোর্ট নির্ভর হয়ে গেছে। এবং এলএনজি যেটা আনি, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান যখন বলছেন দেশে বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, এই বক্তব্যকে সমর্থন করেন? শেখ হাসিনার সময়ে কুইক রেন্টাল, এলএনজি আমদানি, এগুলো সব প্রসেস হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা কিছু করে নাই, ওইভাবেই ছিল। এখন এইটা বুঝেই তো সরকারে গেছেন, আপনার 6 মাস গেছে গিয়ে, 6 মাসের পরে কোনো কিছু হাত রাখতেছেন, কোনো তার কিছু বুঝতেও পারেন না, উপদেষ্টা হয়ে বসে আসেন কেন? তো ছেড়ে দেন, দায় নাই, ছেড়ে দেন। আপনি দায় নাই, দায়িত্ব নিচ্ছেন না, ছেড়ে দেন। দায়িত্ব কার ঘরে চাপান? সরকারে বসে আছেন আপনি, আপনি বলছেন দায় নাই। দায় নাই মানে আমি কিছু করব না, জনগণ মরে যাবে, আপনি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন? হ্যাঁ, এত সহজ নয় তো। আপনার দায় নাই কেন? সরকারে বসে আছেন, দায় নাই, পারতেছেন না, ছেড়ে দেন। 6 মাস পার দিচ্ছে, 6 মাস পরে কী করেন? আপনার সরকারে যাওয়ার আগে তো আপনার বুঝতে হবে যে এই দেশে কি সমস্যা আছে, বোঝেন নাই কেন? বুঝবেন, সেগুলো কি করবে তার পরিকল্পনা নিয়েই তো সরকারে। এত তো মিনিস্ট্রি, এত বড় মিনিস্ট্রি হয়ে গেছে, এখন সেকেন্ড লার্জেস্ট মিনিস্ট্রি হয়েছে এখন, আপনারা বুঝবেন না কেন? আপনারা কি এই দায় নাই, অমকে করে থুয়ে গেছে, অমকে খায়া থুয়ে গেছে, এগুলো এই জন্যই তো আপনাকে ভোট দিয়ে বানানো হয়েছে। ভোট দিয়ে আপনার সরকারে বানানো হয়েছে, এই সমস্যা আছে, সমস্যার সমাধান করবেন। না পারলে সরকার ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। এবার রিসাফল করলো তো, 6 জনক বাদ দিচ্ছেন না, 6 জনক চেঞ্জ করছে না, তো যারা পারেন না তারা চেঞ্জ হয়ে যান, সমস্যা নেই। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন আহমদ। 6 মাস সরকার গঠন হয়েছে, এই 6 মাসের পরিক্রমায় যদি আমরা চিন্তা করি, তাহলে কি সরকার পুরোপুরি দায়মুক্তি পেতে পারে, নাকি এখানে পরিকল্পনার ঘাটতিরও এক ধরনের ব্যর্থতা থাকে? না, অবশ্যই এখানে আসলে সরকারকে একেবারে দায়মুক্তি দেওয়া যাবে না। আমি একজন সাধারণ গ্রাহক হিসাবে যদি বলি, এখানে আমি সরকারকে ভোট দিয়েছি বা সরকারকে পছন্দ করেছি, উদ্দেশ্য একটাই ছিল যে ভাই যথেষ্ট ভুগেছি আমি, এখন আমি চাই সকালবেলা আমি গরম নাস্তাটা খাবো, আমার গ্যাসের চুলাটা জ্বলবে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি ভোটটা দিয়েছিলাম। কিন্তু আপনি এটা তো দিতে পারছেন না। এখন আমাকে যদি আপনি বুঝাতে চান, তাহলে আমাকে ওইটা আগে বুঝাতে হবে সবার আগে, যে প্রথম কথা হলো যে আমরা এই টিভি সেন্টারের কথা বলি, একটা বড় ইন্ডাস্ট্রি বা মাল্টি যে স্টোরের যে বিল্ডিংগুলো আছে, এখানে কোনো জায়গায় আগুন লাগার সাথে সাথে কিন্তু অটো একটা স্প্রিন্টার থেকে এটা আগুন নিভানোর একটা মেকানিজম চালু হয়ে যায়, একটা অনেক বড় একটা সতর্ক সংকেত পাওয়া যায়, যার জন্য ইমিডিয়েটলি ড্যামেজ কন্ট্রোল করার জন্য যে মেকানিজমগুলো আছে সেগুলো নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। আপনি বাংলাদেশের লাইফ লাইন হলো এলএনজি, সেই এলএনজির টার্মিনালের মধ্যে আগুন লাগলো, আর সেটা নিয়ে আমরা জনগণ কিছুই জানতে পারলাম না, কোনো তদন্ত হয়েছে কিনা, কে এটার জন্য দায়ী, কি ধরনের কারণ, কি কারণে, আমরা বলছি বৈদ্যুতিক কারণে এটা হয়ে থাকে। ভাই বৈদ্যুতিক কারণে এত বড় একটা স্টোরেজ সিস্টেমের মধ্যে আপনি এটা জাস্ট, আমি যদি ছোট্ট করে ব্যাখ্যা করি, এখানে ফ্লোটিং, এটা তো ভাসমান জানি, রিগ্যাসিফিকেশনটা আসে তরল হিসেবে, এসে এখানে এটাকে গ্যাস ফর্ম করা হয় এটা উত্তাপ দিয়ে, তারপর সেটাকে স্টোরেজ ইউনিট হিসেবে সেটা এখানে থাকে, তারপর আমরা পাইপলাইনে সেটা আসে। যেখানে এত বড় একটা ভলিউমের গ্যাস যে জায়গাটার মধ্যে স্টোরেজ হবে, সেই জায়গার মধ্যে আগুন কি করে লাগে? এটা নিঃসন্দেহে এখানে কারো না কোনো গাফিলতি ছিল, যেটা আমরা
দেখেন বিমানের ক্ষেত্রে যদি বলেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এটা আগুন লাগাটার আগে কিন্তু কেন লাগতে পারে তার সবগুলো মেকানিজম চেক করে যখন শিওর হয় যে এটাতে আগুন লাগার কোনো রকমের সম্ভাবনা নাই, তখন কিন্তু এটাকে গো হেড সিগন্যাল দেওয়া হয়, তখনই কিন্তু এটা যায়। তো আপনি এত বড় বাংলাদেশের লাইফ লাইনটার মধ্যে কি আপনি তাহলে মেকানিজম কোনো কিছুই চেক করার মতো লোক ছিল না? এটা এইভাবে আমরা অবহেলিতভাবে ছিল, একটা আগুন লেগে গেল, আগুন লাগার আগের পর্বটুকু আমরা জানি না, আগুন লাগার পরের পর্বটুকু জানি না। এখানে আমি সরকারকে দায় মুক্তি দিতে পারবো না। দায় অস্বীকার করলে দায় মুক্তি মেলে কিনা এটা মিলবে না। এক, দুই নম্বর হলো যে রং কার্গো একটা চলে আসলো, যে কার্গোটা নিরাপদ নয় বলে এটা ভিড়তে পারলো না, আমরা গ্যাস বঞ্চিত হলাম। এটার জন্য কি কেউই দায়ী থাকবে না? আপনি এই কার্গোটা যে আসছে সেটা মনিটরিং করার সরকারে কি কেউ ছিল না? এই যে এটা তো নিশ্চয়ই হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে চলে আসেনি, এটা যেখান থেকে এসছে, আমি সেখান থেকে গ্যাস কিনেছি, আমি পেমেন্ট করেছি, সেখানে আমি জাহাজের ভাড়া দিয়েছি, আমার সরকারের জনগণের টাকায় সেই জাহাজটা সেখান থেকে এখানে এসছে। আমার জনগণের পক্ষ থেকে কে এটা দায়িত্বে ছিল যে কোন জাহাজে দেওয়া হচ্ছে, সেই জাহাজটা কত সালে নির্মিত হয়েছে, এটা নিরাপদ কিনা, এটা দেখার জন্য কি তাহলে আমরা কাউকে দায়ী করব না? করতে হবে। যদি না করে এখানে সরকারের দায়। 3 নম্বর হলো, এখন যখন আগুন লাগলো মেনে নিয়েছি, কষ্ট করার কথা মেনে নিয়েছি, যখন এটা ঠিক হলো তখন বললো যে কার্গো নাই। জবাবদিহির দায় কি সরকার এড়াতে পারে? অবশ্যই না। আপনি ওয়েস্টমিনিস্টার সরকারের কথা বলবেন, আপনি জনগণের সরকারের কথা বলবেন, জনতা সরকারের কথা বলেন, স্বৈরাচারকে ঝেঁটিয়ে বিদায় করার কথা বলবেন, আপনি জনগণ সকল সমতার উৎস বলবেন, আর জনগণকে আপনি গ্যাস দিতে পারবেন না এবং সেটার জন্য কারো কোনো দায় নাই বলে আপনি বলবেন যে সমস্ত দায় ওই 2 বছর আগে যারা চলে গেছে তাদের। আপনি এই 180 দিনের মধ্যে আপনি একটা দেখান তো কর্মসূচি যে গ্যাস দেওয়ার জন্য তারা কি পদক্ষেপটা নিয়েছে গত 6 মাসের মধ্যে, এবং সেটা কে করতে ব্যর্থ হয়েছে অথবা কে করতে সফল হয়েছে। সফল হলে তাকে পুরস্কার দেন। সফল যদি কেউ হয়ে থাকে যে 6 মাসের মধ্যে সে এই টার্গেটটা অ্যাচিভ করেছে, পুরস্কার দেন। আর যদি সফল না হয়ে থাকে তাহলে কেন সফল হলো না আপনি সেটা জবাবদিহিতার মধ্যে আনেন, তখনই আমি সরকারকে দায় মুক্তি দেব। তার আগে তো আমি সরকারকে দায় মুক্তি দিতে পারি না। জনাব এম এ আজিজ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে, তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু আমি যদি একটু বাস্তবতা তুলে ধরি, বিগত সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আমরা চাঁদাবাজির অভিযোগ শুনেছি। নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটা কঠোর হতে পারবে আসলে? না, এখন ওই যে পুলিশ লাগাই দিছে, পুলিশ তো এমনি অ্যাক্টিভ হয় না, টমার মধ্যে এখনো আছে। পুলিশ কেন, নিজের দলের ভিতরে চাঁদাবাজির তো অভিযোগ আছে, সেটা আগে বন্ধ করুক। আমি তো বলি যে যে জায়গায় এমপি আছে, জামাতের এমপি আছে, আর বিএনপির এমপি আছে, এনসিপির 2-1টা আছে, 6টা আছে, এর বাইরে তো কেউ নাই প্রতিনিধি। তা যার যার অঞ্চলে চাঁদাবাজি সে বন্ধ করে না কেন? আমি তো কারণ বাজারে জামাতের এমপি আছে, যাত্রাবাড়িতে জামাতের এমপি আছে, আবার ওই ইয়েতে বনশ্রীর শেষ মাথায় আর মধ্যবাড্ডায় এটা তো এনসিপির এমপি আছে, এটা বন্ধ করে না কেন? মহাকালী বাস টার্মিনালে তারেক রহমান নিজে আছে, গাবতলিতে আরেকজন আছে, তো এটা বন্ধ করে না কেন? তাদের ধরুক না কেন, বন্ধ করুক তারা। আবার ওই যে মোহাম্মদপুর ওই যে কৃষি মার্কেটে বব্বি হাজত আছে, হ্যাঁ, যেটা আপনার নাসির ভাই উদাহরণ দিল। আবার কথা হলো চাঁদাবাজি, এটা ঠিক আমাদের দেশে চাঁদাবাজি, ড্রাগ বলতে আমি বলি গ্রামের লোক নারীরাও এখন ইয়াবা খায়, বুঝলেন কোন পর্যায়ে গেছে। আপনি ড্রাগ বন্ধ করবেন না, ইয়াবা বদি তো আওয়ামী লীগের শেখ হাসিনা নমিনেশন বদিকে দেয় নাই, তার বউরে দিছিল। এখন বদির রিপ্লেসমেন্ট কে হয়েছে? তাহলে ধরেন সংসদেও কিন্তু সেই প্রশ্ন উঠেছে। হ্যাঁ ধরেন, তো এই জন্য আমি বলছি যে আপনি তো সমস্যা শনাক্ত করবেন। এই ট্রান্সপোর্ট সেক্টরে চাঁদাবাজি হয় হয়তো এখনো, এটা তো ওপেন চাঁদাবাজি ট্রান্সপোর্ট সেক্টরের নেতাকে ধরেন না। আগে তো শাহজাহান খান ছিল, এখন তো শাহজাহান খান জেলে, শাহজাহান খান নাই, তো এই শাহজাহান খান কে হয়েছে তাকে ধরেন, হ্যাঁ তাকে ধরেন। আমরা তো জানি, মুখে জানি, তা সরকার দেখভাল পায় না কেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন আহমদ। একই বিষয়ে যদি আপনার মন্তব্য নিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি চাঁদাবাজদের মূল উৎপাটন করতে সক্ষম হবে কি?
না, এটা আসলে একেবারে খালি মুখের কথাতে বললে হবে না। চ্যারিটি বিগিনস এট হোম। আমার বাসার মধ্যে সবার আগে যদি আমি উদাহরণ তৈরি না করি, তাহলে আমি আশা করতে পারি না যে আরেকজনের বাসায় সেটা হবে। প্রথম কথা হলো যেটা, যে আমাদের রাজনৈতিক দলগুলো যতদিন না পর্যন্ত তার আগে এই কর্মী সমাবেশ কোথা থেকে হবে, ফান্ডিং কোথা থেকে হবে, এইটা স্পষ্ট না করবে, এটা হবে না। আপনি একটা জনসভা করবেন, আপনার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আসে এটা শোডাউন করতে হবে, কিন্তু এদের আসবে কার টাকায়, খাবে কার টাকায়। এবং আজকে আপনি জানেন যে মানুষের অভ্যাস নষ্ট হয়ে গেছে। আগে শুধু বিরিয়ানির প্যাকেট দিয়ে, প্রথমে তো হলো নিজেদের থেকে আসতো। একেবারে 70 বা আজিজ ভাই আরো ভালো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধের আগের অংশটুকু যেটা ছিল, সেখানে কিন্তু মানুষকে টাকা দিয়ে আনতে হতো না। তারা নিজেদের আন্দোলন করেছে, তারা নিজেদের পয়সা খরচ করে। তারপর শুরু হলো যেটা, যে আন্দোলন করলে কিছু লাভ পাওয়া যাবে, সেটার না। এরপরে হলো যে শুধু গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কি দিবেন, তাহলে আমি জনসভায় যাব, মিছিলে যাব। তো একসময় এটা শুধু বিরিয়ানির প্যাকেট দিলেই মানুষ চলে যেত। আমরাও চলে গেছি অনেক সময় যে ওই মিলাদ পড়ার জন্য, কি জন্য তাবারক পাওয়া যাবে। তো এখন এরপরে তাবারকও কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন রাজনীতির কিন্তু এই অপসংস্কৃতির দায় নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কোনোভাবে এড়াতে পারে না। সেটা শুধু অবশ্যই না, এবং এই চাঁদাবাজির মূলেই হলো রাজনৈতিক কর্মসূচি।